স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, শুনছেন ঢাকা FM 90.4-এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে জীবন গল্প বলার জন্য একজন অতিথি এসছেন। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। তিনি হচ্ছেন মহসিন। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে, মহসিন এবং মহসিনের পুরো পরিবার কিন্তু আমাদের স্টুডিওতে আছে। আমরা প্রয়োজনে তার পরিবারের সঙ্গে কথা বলবো। এবং মহসিনকে আপনারা যদি দেখতে চান, চলে আসবেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj KEBRIA.RJ। পেজটি আরজে কিবরিয়া নামে আছে। প্লিজ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, এবং একই সাথে আপনারা ঢাকা FM এর পেজটিতেও আসতে পারেন। জি, যেখানটায় আমরা ছিলাম। তো তোমার সাথে আমি সংসার করব, রাইট? আরে কিভাবে করা যায়? আমি তো মুসলমান, তুমি তো উপজাতি দেববর্মা এবং হিন্দু ধর্ম পালন করো। আমি বলছিলাম যে এটা কি কয়টা দেবতা, যে দেবতার রুমে কি আমারে তুমি রাখবা? আমি তো আমার যখন নামাজ পড়ার সময় আমি যদি একটা কোনো কিছু মানে আমার একটু ভয় ভয় লাগে, আমি জীবনে এগুলো দেখি নাই। তখন সে বলল যে আচ্ছা ঠিক আছে, মানে এটা কোনো সমস্যা নাই। যেমন তোমার মসজিদ দেখলে আমি সালাম করি, তা আমার মন্দির দেখলে এই মুসলমানরা সালাম করে। ভারতে আগরতলা দেখছি এরকম বলতেছে, আগরতলা অনেক মুসলমান আছে। আমি ওনাকে প্রশ্ন করলাম মেয়েটাকে যে তুমি আমার সাথে সংসার কিভাবে পাতবা? আমি তো মুসলমান, আমার দেশ একটা বাংলাদেশ, তোমার দেশ ইন্ডিয়া আরেকটা দেশ। আমার মা বাপ যদি মান্য না অনেক, যদিও বিয়ে আমার কাছে বসো বা আমি করি বা আমার সাথে সংসার করো, তাহলে তুমি ইন্ডিয়া আমি বাংলাদেশে, এখানে একটা আইনের ফারাক আছে। আমরা যেভাবে অবৈধভাবে সীমান্ত ফাঁড়ি দিয়ে আসা যাওয়া করি, এটা কারো চোখে অন্যায় না, কিন্তু আইনের চোখে এটা অন্যায়। আইনের চোখে অন্যায়। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে যেভাবে এই দেশের শরণার্থীরা আসা যাওয়া করতো, ঠিক ২০০৪ পর্যন্ত আমরা এইভাবে আসা যাওয়া করছি। খুব ভালো লাগছে, খুবই একটা মিলমিশা ছিল আমরা পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথে। রাইট, প্রেক্ষাপট অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরাও জানি। তারপরে কি বললো মেয়েটা, কি বললো? তখন মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে সংসার করা যায়, কোনো ব্যাপার না, দুইজনে ঘর থেকে বের হইলেই সংসার পাতা যায়, কিন্তু কিছু প্রস্তুতি দরকার। আর আমারও বয়স কম, আর ২০ বছর পূর্ণ হয়ে যাক, আর তোমারও ১৮ বছর পূর্ণ হয়ে যাক। কারণ ২০ বছর আগে বাংলাদেশের কোডে বিয়ে করাইবে না। আমরা যদি গোপনে কোনো কাজের কাছে যাই, টাকা খাইয়ে হয়তো বিয়ে করাবে, কিন্তু সে রেজিস্টার করবে না। আমার মাথায় এরকম একটা খেলা খেলতো। চিন্তা করতে করতে সে বলল যে তাইলে কি করা যাত, যদি আমার বিয়ে দিয়ে দেয়, যদি তোমার বিয়ে দিয়ে দেয় তখন বোঝা যাবে, আর যদি আমাকে পাইতেছে তাহলে আরো ১ বছর অপেক্ষা করতে হইব। এটা আপনি বললেন? জি। ওকে। তো এইভাবে ১ বছরের অপেক্ষার ভিতরে যদি আল্লাহ তোমারে দেখায় দেখতে পারবা, আর যদি না দেখায় দেখতে পারতে না, আমি তোমার বাড়িতে আসতে পারবো না। ওইখানেও কিছু শত্রু জন্মাই গেছে। এইভাবে তাইলে তোমার সাথে আমার কিভাবে দেখা হবে? আমি যারা পিউন বানাইছি হ্যাঁ তোমার ভাইয়ের কাছে বইলা দিছে, ভাই তোমার পিডাইছে। এখন তো আমার মাইরে ফেলাই দিব, আমার মা বাবার কথাই সত্যি হয়ে যাব। কি করা যায়? কয়েক কাজ করো, আমি ভাদর মাস আইলে মায়া বন্যা দিব, তখন তুমি আমার দেখতে পারবো। মায়া বন্যা মানে? মায়া বন্যা মানে ক্ষেত্রুয়া দিব, ধানের চারা রোপণ করব। ওকে ওকে। কোথায় করবা? কই যে সিধাই তোমাদের বাড়ির বরাবর যে একটা টাওয়ার আছে বিএসএফ পাড়াদে, টাওয়ারের পূর্ব পাশে একটা সরার বাঁধ আছে। বাঁধের কাছে আমাদের অনেক জমি আছে, আমারগুলোও লাগামু। মায়া বন্যা দেওয়ার পরে ধানের বীজ চারা রোপণ করার পরে তাইলে পার্শ্ববর্তী জমি তো আমি দিব বদলা বা টাকা নিব। ইন্ডিয়াতে মেয়ের এই কাজ করে, ছেলেরা করতো না তখন। আচ্ছা, ওই সময়টাতে ও কাজ করতো? জি। ওকে। আমার আব্বা জিজ্ঞেসে আমারে যে আমার ছেলে কই, আম্মা কইছে কার খেতে জানি বদলা দিতে গেছে, মানে আমি আরেকজনের কাজ করে দেবো, সে আমার কাজটা করে দিব। জি। এইভাবে ওইখানে গেলাম, যাওয়ার পরে সুদন কাকারে কইলাম যে কাকা আমারে কত টাকা দিবেন? ৩০ টাকা করে দেব। আমি ৩০ টাকা দিবেন? আমাদের বাংলাদেশে ২০ টাকা, আপনি ৩০ টাকা দিবেন? আমরা আগে শুরু করলাম রোয়া। আমি একটা ছেলে নিয়েছি বাংলাদেশ থেকে, শেখ ফরিদ। ওই শেখ ফরিদ রে নিলাম। জি। একজন গার্ড না থাকলে বা সঙ্গী না থাকলে ভালো লাগে না। নিলাম, নেওয়ার পরে আমরা সুন্দর করে আওলা লাগাই, মানে ডোর ছাড়া, সুতা ছাড়া, লাইন ছাড়া, যে যেমনি পারো লাগাই যাও। লাগাইতেছি, হঠাৎ করে ওই দল আইছে। দলের ভিতরে আমি খুঁজতেছি আমার মানুষটারে। আমি ওই মানুষটারে দেখি না, কবিতারে দেখি, অনেকরে দেখি, কিন্তু সেরে দেখি না। হঠাৎ করে চাই দেখি অনেকগুলা পাঁচরা মাথায় বাইন্দা, মাথাটা খুব বড় করে আসে আইতেছে। শরীরে একটা কাজের পোশাক, খুব বড় হাতলা লম্বা একটা শার্ট গাও দিছে, আর পাঁচরা পরানো নিষ্ঠা। কেমন লাগছিল তখন? আমি দূর থেকে বুঝতে পারছি না যে সে কি শান্ত না নাকি কোনো বয়স্ক লোক, এরকম বোঝা গেছে কাজের ড্রেস যখন লাগাইছে।
যখন কাছে আসছে তখন খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, যা বাসা বলে বোঝানো যাবে না। আমার এই এমন এক- কোশ্চেনটা এই কারণেই ছিল, পৃথিবীর সমস্ত সুন্দর সুন্দর নাটকে, সমস্ত সুন্দর সুন্দর ছবিতে এইসব দৃশ্যের যে অদ্ভুত রকমের কম্পোজিশন তৈরি করা হয়, সেখানে এই দৃশ্য কখনো আছে কিনা বা কোনো ছবিতে বা কোনো নাটকে আছে কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন, যে যাকে সে লাভ করে সে কাজের মানুষের জমিতে বদলা দিতে আসতেছে, মাথায় বড় একটা বোঝা নিয়ে, দেহে কাজের পোশাক, এবং স্বভাবতই বুঝতে পারছেন যে তাকে দেখতে নায়িকাদের মতো সুন্দর লাগতেছে না, কিন্তু যখন সে কাছে আসলো সে বুঝতে পারলো যে না, সেই মানুষটা যেটা বলছিল যে আমার মানুষটা কই, এবং যখন সে দেখলো এটাই হচ্ছে তার সেই মানুষ, এবং তার চোখে যে অদ্ভুত সুন্দর লাগতেছিল, এটাই হচ্ছে লাভ, এটাই হচ্ছে প্রেম। এবং এই প্রেমের সিনেমাতে কিংবা নাটকে অদ্ভুত রকমভাবে বোঝানোর জন্য খুব সুন্দর ড্রামাটিক একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। হ্যাঁ, ফুলের বাগানে অমুকের জায়গায় অমুক, এডিটিং করে, কিন্তু রিয়েল লাইফ আসলেই ডিফারেন্ট। এবং এই জন্যই আমরা বলি যে রিয়েল লাইফ স্টোরি কতটা নাটক কিংবা সিনেমার চাইতে পাওয়ারফুল হতে পারে, বিকজ রিয়েল লাইফটাই তো আসল লাইফ। এবং এই জন্যই আমরা হয়তো বলি জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়, বা সিনেমার চাইতে অনেক অনেক বেশি সিনেমাটিক। জি, তারপরে কি হলো? তারপর আসলো, সে মাথা থেকে 2টা পোশাক খুললো, আবার পরন থেকে একটা পোশাক খুললো, খোলার পরে আইলে রাখছে, রাখার পরও আছে, সে ডাবল আনছে একটা কাজের, যাইতে ভালোটা পরে যাবে বাড়িতে। জি, যাক, আল্লাহ মনের আশা পূর্ণ করছে, যেন চাদরা হাতে পেয়ে গেছি। শুরু করলাম আর কি রুয়া। তখন আর আমি ওর দিকে তাকাই না, মেয়েটার দিকে তাকাই না, যে কাজ একটু করি, মালিকরা একটু বোঝাই যে কাজ করতেছি আমরা। করতে করতে দেখি আরেকটা মেয়ে আমার কাছে এসে ভিড়তে চায় এই দলের ভিতরেই। জি, তখন এই মেয়েটার দেখে খুব খারাপ লাগতে শুরু করলো, আমারে বলল, মুন্না তুই ওর সাথে লাগাবি না, আমার সাথে লাগাইতে হইব, তুমি ম্যানেজ করো, আমি তো কিছু করে এখানে ঝগড়া করলে পরের দিনতে আমি বাংলাদেশি মানুষ। তখন আর আমারে পাইতে না, আমি দূর থেকে খালি গাছের উপরে বসে বসে তোমারে দেখতে হইব। তখন সে যে বাবুক ম্যানেজ করছে, 1 দিন 2 দিন মুখ কালাকালি, 3 দিনের দিন ঠিক হয়ে গেছে, প্রায় 7-8 দিন রুয়া লাগাইছি একসাথে। আমি খুব ভয় পাইতাম আকাশে বিজলি চমকাইলে, খুব ভয় পেতাম। একদিন রুয়ার সময় বৃষ্টি এসে পড়ছে, খুব বিজলি চমকা, কিন্তু ওই যতক্ষণ আছে জমিনে কিসের বিজলি চমকা, বন্দুকের গুলি, আর্টিলারির গুলো চোখে লাগে না, আমার ভয় পাইতাম না। তার আগে কিন্তু আমি আমার মার কুলে থেকে চিল্লাইতাম বিজলি চমকাইলে আকাশে। 17-18 বছর হয়েও আমি খুব ভয় পাইতাম, এখনও ভয় পাই। আচ্ছা, তখন খুব বজ্রপাত হইতেছে, আশেপাশে হইতেছে, কিন্তু আমরা শরীরে তো পড়তেছে না। যাইতে যাইতে সবাই পলাইতে আমরা 2 জনই আছি এই জমিনে। জি, কেউ আশ্রয় গেছে, কেউ ওই বিএসএফের টাওয়ারের নিচে গেছে, কেউ ডিপ কলের ভিতরে গেছে, কেউ বড় গাছের নিচে গেছে। আর আমরা লাগাইতেছি, আমরা মানে আপনারা দুজন লাগিয়ে যাচ্ছেন, আর মনের কথা যা আছে সেটাই হয় আর কি, সিচুয়েশন ওইটাই মনের হওয়ার কথা কথা। যা আছে সব বলতেছি। মানে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মাঠে শুধু আপনারা 2 জন, এবং এর মধ্যে দুজনের সাথে কথা বলতেছেন, জি, মনের যত কথা আছে, কাজও করতেছি, কথা বলতেছি, আর যা বাকি যারা আছে সবাই ভয়ে চলে গেছে। এই রকম একটা সুন্দর দৃশ্য পৃথিবীর কোনো ছবিতে আছে বা কোনো নাটকে আছে? একটু আগে ছবি নাটক নিয়ে কথা বলতেছিলাম, এবং দিস ইজ অ্যামেজিং বিউটিফুল। আপনি যদি একটু ইমাজিন করেন যে ছেলেটা বৃষ্টির চমক বা বৃষ্টির কি বলা যেতে পারে, বিজলির চমকে মানে ভয় পায়, এখনও ভয় পায়, কিন্তু সেগুলোকে সে তুচ্ছ করে মাঠে সে ধান লাগাচ্ছে, এবং তার প্রেমিকাও ধান লাগাচ্ছে, তারা 2 জন মনের কথা বলতেছে। আহা, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। তারপর এদিন বললাম যে আজকে তো আমরা 2 জন, যা কথা আছে আজকের ভিতরে শেষ করতে হবে, আল্লাহ বৃষ্টিটা আরেকটু বাড়াইয়া দাও। তখন বৃষ্টি যেন আমার কথা শুনে ফেলছে, বৃষ্টি অজুরে পানি ঢালতেছে উপর থেকে, আর বলতেছি যে সবাই ওইখানে আরো কিছুক্ষণ থাকো, এদিকে এসো না, আমরা মনের কথা শেষ করে নেই। জি, বলতেছি যে ভালোবাসা কারে কয়, আগে বুঝতাম না, এখন বুঝি, যেটা খিদা লাগে না, ঘুম আসে না, গোসলের কথা চিন্তা করে না, ভালো মন্দর কথা চিন্তা করে না, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসার মানুষটারে দেখতে চাই, কাছে বসতে চাই, গল্প করতে চাই, সে কেমন আছে, কিভাবে হাঁটে, যেন একদিন না দেখলে স্বপ্নেই দেখতে চাই, এরকম। বললাম যে ঠিক আছে, আর না হয় 5 দিন 7 দিন আমরা একসাথে ধানে ছাড়া রুয়া দিব, তারপর তুমি তোমার দেশে, আমি আমার দেশে, কারণ আমাদের কাহিনীগুলা বাড়িতে যাই না ফেলছে তোমার। আমি যদি তোমার বাড়িতে যাই সমস্যা আছে, তুমি আমার বাড়িতে এলে কোনো সমস্যা নেই,
কারণ সে কইলো আমি মেয়ে মানুষ, পাহাড় থেকে আসা সম্ভব হইব না, যখন সম্ভব, যখন দরকার প্রয়োজন তখন আসবো না, এখন কথাবার্তা আগে রাখো। ঠিক আছে, কাজ করতেছি কিন্তু টাকার খবর নাই, চাইও না। কি খাইলাম, বাড়িতে গিয়ে গোসল দিয়ে সারা রাত আমি আমার এগুলাই নিয়েই ব্যস্ত। তখন সিডি লেখি আর সিডি লেখি, জমাই সিডি, কি করব না কি করব, এতগুলো সিডি লেখি কার মাধ্যমে দিব? ওকে বাংলা বুঝতে পারতো, বাংলা পড়তে পারতো? বাংলা পড়তে পারতো, আমরা যেমন ইংলিশ পড়তে পারি বলতে পারি ওইরকম না, ভাবে বাংলা বুঝতো। আচ্ছা, তখন বাংলা ভাষার সিডির একটা কথা বলি আমি। একদিন আমার একটা সিডির উত্তর দিছিল যে আমি জিজ্ঞেসছিলাম তুমি কেমন আছো, পরীক্ষা তোমার কেমন হয়েছে, কি আসো বিষয়। সে প্রতি উত্তরে আমারও বলছিল যে মুন্না, পত্রের প্রথমে আমার প্রাণ জ্বালা ভালোবাসার প্রীতীয় শুভেচ্ছা নিও, আশা করি আল্লাহর কৃপায় ভালো আছো, আমিও ভগবানের কৃপায় এক প্রকার ভালো বলতে পারি। আর পরীক্ষার কথা জানতে চেয়েছিলে, স্যারে যদি আমার প্রেমের গল্প লিখতে দিত তাহলে সবচেয়ে বেশি নাম্বার পেতাম। মানে এক একটা সিটি যদি আমি 100 বার পড়ি আমার তৃপ্তি মজদ না। বিউটিফুল, অসাম স্টোরি, অসাম স্টোরি। ওকে, তখন আমি বইলা দিলাম যে আর তো আমার দেখা পাইবা না, আমি তো আর 10 দিন 12 দিন রুয়া, তারপর শেষ, তারপর তুমি তোমার দেশে আমি আমার দেশে, কি করা যায়? তুমি কি আমাকে সত্যিই চাও? তুমি আমার বিয়ে করবা? করব। আমরা যারে প্রেম করি তারে বিয়ে করি। ঠিক আছে, তখন আমার সাথে যে প্রেম করছে বিয়ে করবা? করুম, আমি তো মুসলমান, তুমি যে ত্রিপুরা, তা কি হয়েছে? আমি তোরে বিয়ে করব, তুমি যে মুসলমান হইতেইব। তখন সে বলল হ্যাঁ ঠিক আছে আমি মুসলমান হইব। তুমি মুসলমান হইলে তোমার মা বাবা যদি জানে তোমার কি জবাব, তোমারে কি করব? তুমি মুসলমান হইবা, আমার বিয়ে করবা, আমি তোমার কইলিয়ে যাবো তোমার দেশে। তখন আমি মনে মনে চিন্তা করলাম তুমিও কাজ জানো, আমিও জানি, যদি তোমার আমি বিয়ে করি কিন্তু ঠেকবো না, বয়স কম হইতে পারে কিন্তু ঠেকবো না, মা বাপ মান্যা না নিলেও ঠেকবো না, দুইজনে মিলে জমিতে কাজ করব। হ্যাঁ, দুইজনে মিলে কাজ করব। ঠিক আছে, রাজি আছো? হ্যাঁ রাজি আছি। আমারে বলতেছে মুন্না তুই ঘরে বসে বসে থাকবি, আমি তোরে কাজ করে খাওয়াইবো, আমি তোর মা বাবারে খাওয়াইবো কাজ করে, তুই শুধু বসে বসে দেখবি। ওরে বাবা! তখন আমি ওকে জিগাইলাম যে তুমি আমার কতটুকু ভালোবাসো? তখন একটা গান গাইয়া শুনেলো আমারে যে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। খুব মধুর কণ্ঠ, খুব তখনকার খুব কম ভালো আছিল, তখনকার যুগে গানটাও খুব মানানসই ছিল। আমি গানও জানি, মনে মনে বলতেছি সবই তো সে জানে, জ্ঞানটা একটু কম। আমি যতটুকু চিন্তা করছি আইন সম্বন্ধে, দেশ সম্বন্ধে, জাত ধর্ম বর্ণ, সে কিছুই চিন্তা করে না। সে শুধু চিন্তা করছে আমার কিভাবে পাইতো, আমার কাছে সে বিয়া বসতো প্লাস সংসার করতো। এটাই লাইফ, এটাই লাভ। আমরা একটা ছোট্ট বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র 2 মিনিটের। আপনারা শুনছেন জীবন গল্প। জীবন গল্পে আজকে হবিগঞ্জ থেকে আসা মহসিন, একেবারে ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম, সেই গ্রাম থেকে এসছে তার জীবন গল্প বলার জন্যে, এবং তার ফ্যামিলিকে সাথে করে সেটি এসছে। তার ফ্যামিলি এই প্রথম ঢাকা শহরে এসছে। সেই সীমান্তবর্তী দুজন মানুষের, একজন ইন্ডিয়া এবং একজন হচ্ছে বাংলাদেশের, তাদের যে গল্প, দেশ আলাদা, ধর্ম আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু শুধু মন, শুধু ভালোবাসাটা হচ্ছে এক। এই জোর শেষ পর্যন্ত কোথায় যায়, কি হয় তার গল্প, অদ্ভুত এক সুন্দর জীবন গল্প আজকের এখানে মঞ্চস্থ হচ্ছে। এবং